রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার 5 দিনের এই সফরে তিনি বিভিন্ন সেমিনারে যেমন বক্তব্য দেবেন, তেমন বিভিন্ন বৈঠকেও অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই চীন সফর নিয়ে কথা হবে আজকের নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে রয়েছেন, এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। তো সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস 2026-এ অংশ নিয়েছিলেন। আসলে কি লক্ষ্য নিয়ে তিনি এই সেমিনারে অংশ নিয়েছেন? ধন্যবাদ। যেটা আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার 4 মাস পর যে বিদেশ সফর, রাষ্ট্রীয় সফর শুরু করেছেন, তার প্রথম সফরটি হয়েছিল মালয়েশিয়ায়। মালয়েশিয়াতে। সে মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষ করে তিনি চীনের দালিয়ান শহরে গেছেন এবং এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি তিনি এরই মধ্যে বুলেট ট্রেনে করে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে রওনা হয়েছেন এবং আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার সেখানে রাষ্ট্রীয় বা সরকারি সফরটি রয়েছে। সেটা তাদের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা, প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর বাইরেও নানান পরিসরে তার বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। সামার দাভোসে যে বিষয়টি বলছিলেন, মূলত আমরা জানি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল আলোচনাটা হয়ে থাকে বছরে। এর পাশাপাশি গ্রীষ্মকালীন সময়ে চীনের দালিয়ান শহরে হয়ে আসছে এবং সামার দাভোসটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন, যেই সম্মেলন হয়ে থাকে 2 থেকে 3 দিন এবং আমরা দেখেছি ইতিমধ্যেই গতকাল তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ক একটা কর্ম অধিবেশনে অংশ নিয়েছিলেন। আজকে মূল প্ল্যানারিতে অংশ নিয়েছেন। আপনি জিজ্ঞেস করছিলেন যে কেন অংশ নিয়েছেন এবং এটার মূল ফোকাসটা কি। মূল ফোকাসটা হচ্ছে বাংলাদেশ জলবায়ু সহ বেশ কিছু জায়গায় অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। এর পাশাপাশি অর্থনৈতিক ফোরামের এই বার্ষিক আলোচনায় গিয়ে তিনি বিনিয়োগ, ব্যবসা এই জায়গাগুলোতে বাংলাদেশের সঙ্গে আরও যুক্ততার বিষয়গুলো তুলে ধরার জন্য এবং নেতৃবৃন্দের সঙ্গে সম্মেলনের ফাঁকে আমরা জানি যে কোনো ইন্টারন্যাশনাল মিটিংয়ের সাইডলাইনে অনেকগুলো আলোচনার সুযোগ থাকে, তো সেই সুযোগগুলো যাতে নিতে পারেন সেজন্য তিনি গেছেন। এবং আমরা যখন আলোচনাটা করছি, তিনি দালিয়ান থেকে বেইজিংয়ের পথে গেছেন। ওই প্ল্যানারিতে অংশ নেওয়ার ফাঁকে এ পর্যন্ত যেটা খবর, তিনি একাধিক অন্তত 5 জন সরকার প্রধান সেখানে গেছেন, তাদের সাথে তার আলোচনা হয়েছে বলে শুনেছি। তার মধ্যে একটা খবর বার্তা সংস্থাগুলো বলছে যে তিনি কাজাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠক করে 2 দেশের সম্পর্ক সরকারি পরিসরে কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। তাদের মধ্যে দূতাবাস যাতে খোলা যায় সেই বিষয়টি তাদের আলোচনায় স্থান পেয়েছে। তো একদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দেওয়া, এর পাশাপাশি ওই ফোরামের মাধ্যমে যেটা বলছিলাম দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী গেছেন এবং আরও কাজাকিস্তান সহ আরও 4 দেশের গেছেন। তো তাদের সাথে সাইডলাইন মিটিংগুলোও কিন্তু একটা ঝালিয়ে নেওয়া সম্পর্ককে ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকে। তো সেই কাজে তিনি গেছেন এবং আমরা জানি যে চীন সফরের মূল ফোকাসটা কিন্তু আসলে মোর বাইলেটারাল, যেটা কাল থেকে শুরু হবে। তো বাইলেটারাল মিটিংয়ের সাথে যেহেতু সামার দাভোস পড়েছে, তো সামার দাভোসে অংশগ্রহণ করে বাংলাদেশের দিক থেকে যে লক্ষ্যগুলোর কথা বললাম, কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতির শিকার বাংলাদেশ, সেখানে গতকালের সেশনে তিনি যেটা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যেটা আর্থিক বিনিয়োগ বা লগ্নি, সেটাকে খরচ হিসেবে না দেখে ভবিষ্যতের বিনিয়োগ। কারণ জলবায়ু যদি বিপর্যস্ত হয়, শুধু বাংলাদেশের মতো দেশগুলো নয়, সারা পৃথিবীতে এর ধাক্কা লাগবে। সেই বিষয়টি তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। পাশাপাশি বাংলাদেশ সরকার পরিবেশ এবং জলবায়ু সুরক্ষায় যা যা করবে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, সেই প্রসঙ্গগুলো তিনি তার বক্তৃতায় গতকালের সেশনে উল্লেখ করেছেন। আচ্ছা, আপনি বলছিলেন যে তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন সেশনে অংশ নিয়েছেন। এর মধ্যে একটি প্ল্যানারিতেও তিনি অংশ নিয়েছেন, যেটি হচ্ছে মূলত ক্লাইমেট চেঞ্জ নিয়ে এবং ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ গতকালকে তিনি অংশ নিয়েছেন। এবং তিনি সেখানে বলেছেন যে, আপনি যেটা বললেন যে এই জলবায়ুর পেছনে যে খরচটা, সেটাকে আসলে বিনিয়োগ হিসাবে দেখার জন্য। তো এর পেছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে কিনা তারেক রহমানের এই বক্তব্য বা এখানে এই সেশনে বক্তব্য দেওয়ার পেছনে? না, একটু আগে যেটা বললাম, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে যেসব দেশ রয়েছে, বাংলাদেশ তার অন্যতম। খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে বাংলাদেশকে এখানে গুরুত্ব দেওয়াটা শুধু এবারকার দালিয়ানের সম্মেলন নয়, আপনি যদি দেখেন গত 10, 15 বা 20 বছর ধরে বাংলাদেশ এখানে অগ্রগণ্য। তো সেই জায়গায় বাংলাদেশ কিভাবে ঝুঁকি
মোকাবেলায় ওই অভিযোজন প্রক্রিয়ায় নিজেকে মানিয়ে নিচ্ছে সেই বিষয়গুলো বাংলাদেশ বলেছে। এবং পাশাপাশি আমরা জানি উন্নত বিশ্ব বিভিন্ন সময় অঙ্গীকারের কথা বলে, তহবিলের কথা বলে, সেই তহবিলগুলো কিন্তু বাস্তবে রূপ নেয়নি। তিনি কাল যখন বক্তৃতা দিচ্ছিলেন সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে অঙ্গীকারটা করা হয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থাকা রাষ্ট্রগুলোর জন্য, সেটি যাতে যথার্থভাবে কার্যকর করা হয় সেদিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি আমি একটু আগে যেটা বললাম, নির্বাচনী ইশতেহারে সরকার যে কথাগুলো বলেছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায়, সেই বিষয়গুলো তিনি স্পষ্টভাবে সেখানে তুলে ধরেছেন। এবং আমরা জানি গতকাল, হয়তো আপনি প্রশ্নটা আমাকে করবেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানেও কিন্তু তিনি জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নে বাংলাদেশকে যাতে সহায়তা করা হয়, এটা যে একটা যৌথ উদ্যোগ, যৌথ প্রয়াস, সেই বিষয়টি তিনি খুব জোরালোভাবে তুলে ধরেছেন। আচ্ছা, তো তারেক রহমানের চীনের এই সফরকে অনেকে অনেক মানে বেশ গুরুত্ব সহকারেই দেখছেন, এবং দুই দেশের যে আন্তঃসম্পর্ককে আরও উন্নত বা আরও উচ্চতর শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা এই মুহূর্তে? দেখুন, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই সুযোগ যেমন থাকে, চ্যালেঞ্জও থাকে বা সংকটও থাকে। ধরুন, এই সফরটা নিয়ে কিন্তু প্রচুর মনোযোগ, প্রচুর আগ্রহ। যখনই মে মাস থেকে এই আলোচনাটা এলো, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে বেইজিং যাবেন। এখন কি বেইজিং প্রথম যাবেন নাকি অন্য দেশ যাবেন, কিংবা বেইজিং যাচ্ছেন না, বা ভারত যেতে পারেন, কারণ ভারতের পক্ষ থেকে দাওয়াত এসেছিল। পরে দেখা গেছে না, বেইজিংয়ের বিষয়টাতে দুই পক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে আমরা দেখলাম অনেকটা শেষ মুহূর্তে করে মালয়েশিয়া সফরটা এলো। কারণ এটা এটা বলার অপেক্ষা রাখে না, আমরা সাম্প্রতিক সময়ে ভারত এবং চীনের মধ্যে যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা দেখি, এবং আপনাকে মনে করে দিতে চাই, বিগত সরকার যখন আওয়ামী লীগ সরকার ছিল এবং শেখ হাসিনা 24 নির্বাচনে জয়লাভের পর চীনে যাবেন না ভারত যাবেন, এমন একটা তর্ক বিতর্ক, নাটকীয়তা, নানান কিছু ছিল, এবং শেষ পর্যন্ত তিনি প্রথমে ভারত গেছিলেন এবং জুলাই মাসে চীন সফর করেছিলেন। তো এবারও সেটা ছিল। তো এই যে চীন না ভারত, এমন একটা দোলাচল, চ্যালেঞ্জ, তারপর নানান রকম কি বলবো, একটা পারসেপশন, একটা রিয়েলিটি, কার ইনফ্লুয়েন্স কোথায় আছে, এটা করে সরকার সিদ্ধান্ত নিলে ঠিক আছে, চীন কিংবা ভারত নয়, প্রথমে মালয়েশিয়া যায়। কারণ মালয়েশিয়ার সাথে আমার শ্রমিক রপ্তানির জনশক্তির একটা বড় বাজার আছে, বিনিয়োগ আছে, ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি সহ নানান খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, যেটা পরশুদিন তাদের যে শীর্ষ আলোচনা হয়েছে সেখানে তারা নতুন নতুন জায়গায় সম্পর্কটা যাতে নিয়ে যাওয়া যায় সেটা বলছেন। তো সেই জায়গায় খুব স্বাভাবিক এবং সঙ্গতভাবে আমরা যদি 50 বছরের ইতিহাস দেখি, বাংলাদেশের বৃহৎ অবকাঠামোগুলোতে চীনের বিনিয়োগ আছে, ব্যবসা বাণিজ্য এখানে বেড়েছে। তো সেই জায়গাতে চীনকে বেছে নেওয়ার একটা প্রাধান্যর দিকে আমরা দেখতে পাই। এখন আপনি যদি বলেন এবারের ভিজিটে, সেই আমরা সাধারণত সচরাচরভাবে কোনো সফর বা ভিজিট এলেই যে কত টাকার সহায়তার ঘোষণা হলেও কতগুলো প্রকল্প হবে, কতগুলো চুক্তি সমঝোতা হবে, সেখানে বেশি মনোযোগ। কিন্তু এবারের ভিজিটটাকে আমি মনে করি অনেক বেশি রাজনৈতিক। কারণ একই সঙ্গে আমি যদি বলি যে সাম্প্রতিক অতীতে অন্তত 20-25 বছর দেখা যায় না চীনের, আমরা যদি হায়ারকি দেখি, চীনের প্রেসিডেন্ট, চীনের প্রাইম মিনিস্টার, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারপারসন, তিনজনেই প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন, আলোচনা করছেন। এটি একটি দিক, রাজনৈতিক তাৎপর্য কেন বলছি। দ্বিতীয়ত হচ্ছে, দুই দেশের সরকারের চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির একটা সমঝোতা স্মারক হবে। তারপর তো এই যে জিনিসগুলো, তা আপনার সমঝোতা স্মারক সই হচ্ছে, চীনা কমিউনিস্ট পার্টির হায়ারকি তিনজনের সঙ্গে দেখা, এই আলোচনাগুলোর মধ্যে এই একটা ইঙ্গিত পাওয়া যায় এবারের বৈঠকটা সেই প্রকল্প, আর্থিক সহায়তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক পরিসরটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি যদি চ্যালেঞ্জের কথা বললেন, ছোট করে বলি, একটা নিবন্ধ ছাপা হয়েছে, সেটাতে আপনার গ্লোবাল টাইমসে, আমি যদি ভুল না করি, সেখানে বলা হয়েছে যে সম্ভাবনা যেমন আছে, কিছু চ্যালেঞ্জ আছে। যেমন চ্যালেঞ্জের ক্ষেত্রে আমি এই জন্য এই লেখাটাকে কোট করছি, চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যদি 50 বছরে দেখি, 77 সালে প্রথম বাংলাদেশের পক্ষ থেকে সফর হয়। তৎকালীন সামরিক প্রশাসক জেনারেল জিয়াউর রহমান গেছিলেন, তিনি তখন সেনাপ্রধানও ছিলেন। এরপর 78 সালে তাদের ভাইস প্রিমিয়ার আসলেন এবং তিনি পরে প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন। অর্থাৎ এই যে 70-80 দশক থেকে যে শুরু হলো, সেই ধারাবাহিকতা কিন্তু বরাবরই অব্যাহত থেকেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যখন কোনো রাজনৈতিক সরকার নয়, তখনও কিন্তু দেখেছি চীনে
প্রফেসর ইউনূস সরকারি রাষ্ট্রীয় সফরে গেছেন, দ্বিপক্ষীয় সফর, এবং সেই সফরের আগে চীন প্রথমবারের মতো বলল তাদের প্রতিবেশী নীতিতে বাংলাদেশের বিশেষ গুরুত্ব আছে। অর্থাৎ এই অঞ্চল ঘিরে চীনের যে উপস্থিতি, চীনের যে ব্যবসার প্রতি তার মনোযোগ, অবকাঠামো উন্নয়ন, তো সব মিলিয়ে বাংলাদেশকে সে বিশেষভাবে যে গুরুত্ব দেয় তার সবগুলো ইঙ্গিত কিন্তু আমরা দেখছি। এখন কথা হচ্ছে, আপনি যদি চ্যালেঞ্জের কথা বলেন, আমি গ্লোবাল টাইমসে সে লেখাটার কথা বলছি, এই যে ভারসাম্য রাখা, আমার নিকট প্রতিবেশী ভারত আছে, আমি চীনের সাথে অবকাঠামো, প্রকল্প, কর্মসংস্থান এগুলোর জন্য মনোযোগ দিচ্ছি, আবার সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রকে খুব উচ্চকণ্ঠে বলতে দেখছি চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়া যাবে না, এবং তারা থিঙ্ক টুয়াইস অ্যাক্ট নামের একটা আইন করেছে যেখানে বিভিন্ন দেশ তাদের কাছ থেকে প্রতিরক্ষা, সমরাস্ত্র এবং নিরাপত্তার ক্ষেত্রে যে সহযোগিতা, সেখানে কিছু বিধিনিষেধের ব্যাপার আছে। আমরা এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ বা আর্ট সাইন করেছি। তো সেদিক থেকে যুক্তরাষ্ট্রের একটা কি বলবো, চোখ রাঙানি বলেন, প্রচ্ছন্ন হুমকি বলেন, সেটাও আছে। তো সব মিলিয়ে ভারসাম্য রক্ষা করার এক ধরনের চ্যালেঞ্জ তো আমাদের আছে। আর ছোট্ট করে না বললে নয়, 10 বছর আগে চীনের প্রেসিডেন্ট শি চিন বাংলাদেশে এসেছিলেন, তখন কিন্তু অনেকগুলো প্রকল্পের কথা বলা হয়েছিল, আর্থিক সহায়তার কথা বলেছিল, কিন্তু যেভাবে ঘোষণা করা হয়েছিল 10 বছর পর কিন্তু সেগুলো ততটা বাস্তবায়নের গতি কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। তাহলে দেখা যাচ্ছে আমরা যে বৃহৎ পরিসরে যুক্ত হতে চাই, সেখানে আমার সক্ষমতা বাড়ানোরও একটা প্রয়োজনীয়তা অন্তত ওই 10 বছর আগের সফরটি আমাদেরকে বলে দেয়। আচ্ছা, তাহলে যদি আপনার কাছে এখন জানতে চাই যে সরকার এই সফরেকে সবচেয়ে বেশি কৌশলগত দিকটাই বেশি জোর দিচ্ছে? না, কৌশলগত বললে একেবারে ভুল বলা হবে। রাজনীতি কৌশলগত তো অবশ্যই আছে। আপনি শুধু অর্থনৈতিক সহযোগিতায় দেখলেন, ব্যবসায় দেখলেন, কিন্তু রাজনৈতিক পরিসরে যদি সেটা ধারাবাহিকতা না থাকে, তাহলে এই যে আমি বললাম উত্তরণ, অর্থাৎ 50 বছর আগে স্বাধীনতার সঙ্গে সঙ্গে কিন্তু চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়নি, আমাদের এটা মনে রাখতে হবে। 75-এর অক্টোবরে হয়েছিল। তো 50 বছরে এগিয়েছে, এবং তারা ধারাবাহিকভাবে এগিয়ে হলো রাজনৈতিক পরিসরে। এই যে আমি বললাম বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির হবে, এর আগে আওয়ামী লীগের সাথে এক ধরনের সমঝোতা স্মারক হয়েছিল। অর্থাৎ ধারাবাহিকতাটা যদি থাকে, আপনার সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে যদি যুক্ততা থাকে, তাহলে সেই সম্পর্কটাকে কনসলিডেট করে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয়। আর এটা তো বাস্তবতা, যে ভূ রাজনীতির কথা বললাম, সেটা ভারতের সাথে তার প্রতিযোগিতা আছে, যুক্তরাষ্ট্রের সাথে আছে, এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে আছে। তাদের প্রতিযোগিতা যেমন আছে, এই দেশগুলোর সঙ্গে তার ব্যবসা বাণিজ্য যুক্ততা কোনোটাই কমেনি। তো সেই জায়গাতে বাংলাদেশের এবারের এই সফরটা এই জন্যই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ যে রাজনীতি, ভূকৌশল এখানেই ফোকাসটা একটু বেশি আছে। কিন্তু তার মানে যে আমি যদি বলি প্রকল্প নেয়, বিনিয়োগ নেয়, অবকাঠামো আহ্বানে, বিষয়টা তা না। সেটি হয়তো এটার হাত ধরে সামনের যে আলোচনাগুলো সেখানে সেটা আসতে পারে বলে আমি ধারণা করি। ধন্যবাদ রাহেজাদ, আমরা আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।